রিপ্ত শাপলা বিলের পাশে বসে একটানা সিগারেট টানছে, একটার পর একটা। চোখ দুটো লাল বর্ণ তার। আজ প্রায় 15 দিন মনও নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। রিপ্ত সামনে তাকিয়ে আছে, কালচে সবুজ পানির রং। রিপ্তের চোখ দুটো হঠাৎ অশ্রুতে ভরে গেছে। নীল শার্টের হাতে চোখ মুছে রিপ্ত। মনি রে, কই গেলি তুই মনি? কাচের ল্যাম্পটা নিচে পড়ে ভেঙে গেল। একে একে আসবাবপত্র সব ফ্লোরে ছুটছে নিবৃত। গত 2 দিন যাবৎ তাকে ঘরে আটকে রাখা হয়েছে। নিবৃত দরজার কাছে এগিয়ে গিয়ে জোরে জোরে দরজায় আঘাত করে। আম্মু, দরজাটা খুলে দাও প্লিজ আম্মু, আল্লাহর দোহাই লাগে আম্মু। মীরা বাইরে বসে আছেন। দেয়ালে মাথা দিয়ে চোখ বন্ধ করেন তিনি। ছেলের এমন দশায় তিনি বড্ড ভেঙে পড়েছেন। ও আম্মু, আম্মু গো, আমি শ্বাস নিতে পারছি না তো, একটাবার, খালি একটাবার আমার মনোটা কেনে দাও না আম্মু। কোনো জবাব না পেয়ে নিবৃত ধপাস করে বসে পড়ে। বুকটা জ্বালা করছে, ভীষণ জ্বালা করছে। নিবৃত হঠাৎ অনুধাবন করল তার এখন মেয়েটার শরীরের গন্ধ নিতে হবে, নয়তো সে মরে যাবে, তার শ্বাস বন্ধ হয়ে যাবে। নিবৃত দৌড়ে আলমারির কাছে যায়। পায়ে ভাঙা ল্যাম্পের কাজ ফুটেছে, সে এসবে খেয়াল নেই তার। আলমারিতে মনের কাবার্ডে হাত বাড়ায়। একটা শাড়ি যদি পাওয়া যায়, একটু ঘ্রাণ যদি নেওয়া যায়। হঠাৎ শাড়ি টান দিতে গিয়ে একটা কালো ডায়েরি নিচে নিবৃতের পায়ের কাছটায় পড়ল। নিবৃত অবাক হয় খানিকটা। এটা কি মনোর ডায়েরি? নিবৃত ডায়েরিটা উঠিয়ে খাটে নিয়ে বসে। অনেকটা পুরনো ডায়েরি, মাঝারি আকৃতির, কালো রঙের কভার, উপরে গুটি গুটি অক্ষরে লেখা মৌন। নিবৃত বিছানায় হেলান দিয়ে ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় লেখা, আমি এবং আমার প্রিয়। নিবৃত অনুধাবন করল সে ঘামছে, বড্ড ঘামছে। তবে কি মৌনের মনে অন্য কারো বসবাস? নিবৃত মনের কোণে প্রশ্ন জাগে, কে মনের প্রিয়? নিবৃত ডায়েরিটা ফেলে দেয়, মাথা চেপে ধরে বসে থাকে অনেকটা সময়। তার মনটা যে বড়ই দুর্বল। অন্য কারোর সাথে মনের সম্পৃক্ততা নিবৃত একদম মেনে নিতে পারবে না। নিবৃতের শরীর শুকিয়ে গেছে, সারা মুখে দাড়ি ভর্তি, চোখের নিচে কালো দাগ। কিছুক্ষণ থ মেরে বসে থেকে উঠে দাঁড়ায় নিবৃত। ডায়েরিটা উঠায় পাশ থেকে। তাকে যে জানতে হবেই। দ্বিতীয় পৃষ্ঠায় কিছুই লেখা নেই, আবার পৃষ্ঠাও উল্টালো নিবৃত। তার কপালের পাশ দিয়ে সূক্ষ্ম একটা ঘামের রেখা দেখা যাচ্ছে। প্রিয়, কি নামে ডাকবো তোমায়? রাজপুত্র বলে ডাকি? এই, তুমি কি রাগ করবে? জানো, আগামীকাল আমার 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা, আর আমি তোমাকে নিয়ে লিখছি। আমি কি বড্ড পাগল! আজ থেকে 2 বছর আগে ব্যারিস্টার বাড়ি গিয়েছিলাম। আরু নিরু বলল তাদের নাকি কোন ভাই আসবে। আমি কোনো প্রতিক্রিয়াই দেখাইনি। আসলে আসুক, আমার কি? কে জানতো সে ভাই আমাকে পাগল করে দিবে। সবুজ রঙের টি-শার্ট পরনে একটা রাজপুত্র এলো ব্যারিস্টার বাড়ি। আমি বড় জাম গাছটার পেছনে লুকিয়ে কেবল একটা নজর দেখেছিলাম। বিশ্বাস করো, আমার বেহায়ার চোখ আটকে গেল তোমাতে। আমার হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক আওয়াজ করতে লাগলো। আমি চেপে ধরলাম বাঁ পাশটা। লোকে আওয়াজ শুনে ফেললে কি লজ্জা, কি লজ্জা! নিবৃত হঠাৎই মুচকি হাসে। মনও এত ছেলে মানুষ, পড়ায় মনোযোগ দেয় সে। কতবার চেষ্টা করলাম তোমার সামনে যাব, তোমাকে প্রাণ ভরে দেখব। আমি পারিনি। কেন পারিনি কে জানে। তারপর তুমি চলে গেলে। কেন চলে গেলে? আমার ভিতরটা যে খা খা করে রাজপুত্র। আর কিছু লেখা নেই। নিবৃত পৃষ্ঠা উল্টায়, কেবল লেখা, রাজপুত্র ভালোবাসি। আমার স্বপ্নে রোজ এসে জ্বালানোটা কি খুব প্রয়োজন? পচা রাজপুত্র। প্রিয়, জানো, আজ প্রায় 2টা বছর তোমায় দেখি না। এ কেমন জ্বালা দিয়ে গেলে আমায়। আমার কিশোরী মনে এ কোন আবেগ! আমি যে কইতেও পারি না আর সইতেও পারি না। তুমি আসো না। আজ ভর পূর্ণিমা, আকাশে কত তারা। তোমার সাথে আমি পূর্ণিমার আকাশ দেখব। কোনো এক বিস্তর মাঠে পাশাপাশি শুয়ে আকাশে ভরা জ্যোৎস্না দেখব। তোমাকে নাকি তোমার প্রিয় মানুষটা বাবুই পাখি ডাকে। আমি ডাকি, বেশি না, একটু একটু। বাবুই পাখি, বাবুই পাখি, ও বাবুই পাখি। পরের 5টা পৃষ্ঠা কেবল এটাই লেখা। নিবৃত অবাক হয়। সে ঘূর্ণাক্ষরও জানতো না তার একটা এমন পাগলাটে প্রেমিকা ছিল। নীরুর মুখে শুনলাম তুমি নাকি আগামীকাল আসবে। আমি ঠিক কতটা খুশি আমি তোমায় কি করে বোঝাই। আচ্ছা, একটা উদাহরণ দিই। বিকালে কলেজ থেকে ফিরে উঠানে দাঁড়িয়ে কতক্ষণ একটা লাফিয়েছি। মা ঝাড়ু নিয়ে ছুটে এসেছিলেন। আশেপাশে লোকজন জমা হয়ে গিয়েছিল আমার লাফানো দেখে। জানো, মা বাবা মিলে রাতে হুজুর পর্যন্ত নিয়ে এসেছে। তাদের কি করে বোঝাই এই পাগলামি জিনে ধরার পাগলামি না। এই পাগলামি আমার নিভৃতের জন্য করা পাগলামি। নিভৃত রহমান, দেখো, তোমার নাম আর আমার নামে কত মিল। নিভৃত, মনো, দুজনের নামের অর্থই নীরবতা।
আজ পহেলা বৈশাখ, জানো আজ আমি লাল পাড়ে সাদা শাড়ি পরেছি, পায়ে আলতা দিয়েছি, হাতে কাচের চুড়ি পরেছি। তুমি আজ আসবে, তোমায় আমি মনের কথা বলবো, খুব করে বলবো। এই যে দেখেন মিস্টার নিবৃত, আমি কিন্তু আপনার পাগলাটে প্রেমিকা। আচ্ছা, আমি কি খুব বেহায়া? তোমার ভালোবাসার মানুষ আছে শুনেও আমি এতটা বেহায়া কি করে হতে পারি? থাক থাক না কিছু অজানা, যা কেবল আমি জানব। মীরা আন্টি কি কিছু বুঝে গেল? আমি বারে বারে তোমার ঘরে উকি দিই। একদিন তো হাতে নাতে ধরেও ফেলেছিল, আমি দৌড়ে প্রাণ বাঁচিয়েছিলি। পরের পৃষ্ঠাগুলো ফাঁকা, নিবৃত আরও পৃষ্ঠা উল্টায়। তোমার নাকি বিয়ে হয়ে গেছে? রুহানি আপু খুব সুন্দরী, বেশ মানিয়েছে তোমাদের। সেদিন তোমাদের বাড়ি ছুটে গিয়েছিলাম, মীরা আন্টিকে সামনে পেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করিয়েই ফেললাম, তুমি কই? আন্টি বলল তুমি নাকি ব্রহ্মপুত্রের পার গেছো। আমাকে আর পায় কে? আমিও দৌড়ে গেলাম সেখানে। তুমি যখন রুহানি আপুর হাতে হাত রেখে পার ঘেঁষে হাঁটছিলে কি সুন্দর লাগছিল। আমি কিন্তু দেখে ফেলেছি, তুমি যে রুহানি আপুর কপালের মাঝখানটায় চুমু খেয়েছ, আমি দেখেছি। ফিরে আসার সময় দেখলাম আমি হাঁটছি আর মাটি লাল হচ্ছে, আমার পায়ের ছাপ বসছে মাটিতে। জুতা খুলে দেখি একটা বড় কাঁটা ফুটেছে, গল গল করে রক্ত পড়ছে। এই রক্তক্ষরণ আমি বন্ধ করলাম, তবে আমার হৃদয়ে রক্তক্ষরণ? তোমার সাথে নাকি আমার বিয়ে? আমি এমনটা কখনো চাইনি, বিশ্বাস করো রাজপুত্র, আমি এটা চাইনি। পরে পৃষ্ঠাগুলো সাদা, নিবৃত উদ্ভ্রান্তের মতো পৃষ্ঠা উল্টায়। আমার খুব কষ্ট হয় নিবৃত, আমার সাথে কেন এমন করো তুমি? রাজপুত্র, ও রাজপুত্র, ভালোবাসি তোমায়। আমাকে কি খুব ঝগড়াটে ভাবো তুমি? এই যে রাজপুত্র, আমি কিন্তু মোটেও ঝগড়াটে নই। আজ আমরা প্রথম মিলিত হয়েছি, আমার শত চিৎকার আর্তনাদ শুনোনি তুমি, আর দোষটা তুমি আমার দিলে নিবৃত। তোমার সাথে ঘুরে বেড়ানো প্রতিটা মুহূর্ত আমার হৃদয়ের গহীনে স্বর্ণাক্ষরে লিখে রেখেছি। সিলেটে তোমার সাথে কাটানোর প্রতিটা সময় আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো রাজপুত্র। আমার জন্য তোমার উদ্বিগ্নতা আমায় লজ্জা দিচ্ছে তো। সিলেটে আমরা দ্বিতীয়বার মিলিত হয়েছি, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তো তোমার স্ত্রী। তুমি বড্ড জটিল নিবৃত, তুমি একটা মায়াজাল। তোমার বুকে একটু ঠাঁই কি আমি পাবো না? আমি একটা ভেসে বেড়ানো কচুরিপানা। পরের পৃষ্ঠাগুলোতে কেবল এসবই লেখা। বড় স্বাদ ছিল তোমায় নিয়ে বাধ্যকর, তুমি বন্ধু আমায় করে দিলে পর। আর কিছু লেখা নেই। নিবৃত পৃষ্ঠাগুলো উল্টায়, দু একটা কবিতা ছন্দ তাকে ঘিরে। তবে শেষের পাতা এসে হাত থমকে যায় তার। এটা কি? নিবৃত মনোযোগ দিয়ে দেখে। এটা তো একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। নিবৃতের মনে হচ্ছে তার হৃদস্পন্দনের হার বেড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। তাহলে মৌনও? নিবৃত চোখ বোলায় নিচের লেখাগুলোতে। তোমার বাবা তোমায় চায় না সোনা, তুমি যে তার ভালোবাসার ফল না, তুমি তার চাহিদার ফল। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না আমি। তোমার বাবাকে ছেড়ে আমরা চলে যাব দূরে। তোমার বাবা তার রুহানিকে নিয়ে থাকুক, ভালো থাকুক, আমি তোমাকে নিয়ে চলে যাব। তোমার বাবা খুব পচা, খুব 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 পচা। আপনি কি পুরো ডায়েরিটা পড়েছেন নিবৃত? আমি জানতাম আপনি হয়তো কোনোদিন পড়বেন, যেদিন আমি আপনার থেকে বহু দূরে চলে যাব। শুনুন, আপনি আমার কিশোরী বয়সের আবেগ, ভালোবাসা। দীর্ঘ 5.5 বছর আপনার জন্য জ্বলেছি, বিয়ের পর তা বেড়েছে দ্বিগুণ হারে। আপনি একটা স্বার্থপর নিবৃত, আপনাকে আমি ভালোবাসি, তাই হয়তো ঘৃণা করতে পারবো না, নয়তো আমি আপনাকে ঘৃণা করতাম নিবৃত, অনেক ঘৃণা করতাম। নিবৃতের হাত থেকে ডায়েরিটা খসে পড়ে। বাইরে ঝড় শুরু হয়েছে, এত তীব্র ঝড়, আম গাছের মগ ডালটা ভেঙে ধরণী কাঁপানো আওয়াজ হলো। নিবৃতের সেদিকে খেয়াল নেই, সে স্তব্ধ, হতবম্ব, নিথর, নিশ্চল। আজ প্রায় 2 মাস হয়ে গেল, মৌনর কোনো খোঁজ নেই। নিবৃত এমন কোনো জায়গায় নেই যে মৌনকে খোঁজেনি। কোথায় গেল মৌন? কোথায় তার সন্তান? মৌনর বইগুলো রাখা ডিভানের সামনে রাখা কাঠের টি টেবিলের নিচে কাঠ দিয়ে বানানো পাটাতনে। নিবৃত কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করে খাটের সাথে ঘেঁষে দ আকৃতির পা করে মেঝেতে বসে আছে। এখনকার নিবৃত অনেক নিশ্চুপ, চুপচাপ, পাগলামি করে না, খালি চেয়ে থাকে। নিশ্চল তার দৃষ্টি। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া চায়, যেখানে থাকুক তার মনও, তার বাচ্চাটা ভালো থাকুক। নিবৃত কি মনে করে মৌনর বইগুলোর দিকে এগিয়ে যায়। একটা একটা করে বইগুলোতে হাত বোলায় সে। মেয়েটি উড়ে এসে তার কাঁধে বসেছে। নিবৃতের সাথে তার অনেক ভাব। হঠাৎ একটা বই উল্টানোর সময় কভার পেজের ভিতরের অংশে কিছু নাম্বার লেখা, উপরে লেখা বান্ধবীরা। 1, 2 দিয়ে প্রায় 7 জনের মতো মেয়েদের নাম্বার লেখা। এদের মধ্যে 5 জনের সাথে নিবৃতের কথা হয়েছে।
নাম দেখে চিনে ফেলল নিবৃত। তবে দুইজনকে চিনে না সে। একজনের নাম লেখা সুমি, অপরজনের দোলা। নিবৃত খাটের উপর থেকে মোবাইলটা তুলে নিয়ে দোলার নাম্বারে কল লাগায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি নিবৃত রহমান বলছি। জি বলুন। মনু কি আপনার কাছে? কে মনু? মৌনতা সুভা মনু, চেনেন না? ও, আপনি মৌনতার কথা বলছেন? কিন্তু ওর সাথে তো আমার দেখা হয় না প্রায় 4 বছর। সত্যি করে বলুন, মনু আপনার কাছে নেই? আরে কি আশ্চর্য, আমি মিথ্যা বলবো কেন? হতাশ হয় নিবৃত। হতাশ কণ্ঠে বলে, আপনার কাছে যদি যায় দয়া করে আমাকে জানাবেন। আপনি কে? মনুর হাজব্যান্ড। আচ্ছা, আমার কাছে আসলে কিংবা কোনো যোগাযোগ হলে আমি জানাবো। নিবৃত এবার সুমির নাম্বারে কল দেয়। অদ্ভুত কারণে তার বুকটা কাঁপছে। হৃদস্পন্দনের হার বেড়ে গেছে নাকি? কল রিসিভ হলে নিবৃত জিজ্ঞেস করে, হ্যালো। ওই পাশটা নিশ্চুপ। নিবৃত একটানা প্রশ্ন করে যাচ্ছে, তবে ফেরত পাচ্ছে নিস্তব্ধতা। হঠাৎ অপরিচিত একজন নারী কণ্ঠ শোনা যায়। কে আপনি? আমি নিবৃত, নিবৃত রহমান। কী কারণে ফোন দিয়েছেন? আপনি মনুকে চেনেন? কিছুক্ষণ নীরবতা, তারপর জবাব আসে, হ্যাঁ, মনু নামে আমার একটা ফ্রেন্ড ছিল। মনু কি আপনার কাছে গেছে? না, আমার সাথে মনুর যোগাযোগ নিয়ে অনেক দিন ধরে। সত্যি করে বলুন, আমি মিথ্যে বলতে যাব কেন? মনু আপনার কাছে গেলে কিংবা কোনো যোগাযোগ করলে আমাকে জানাবেন দয়া করে। জি। ফোনটা কেটে দেয় সুমি। সামনে সোফায় বসে থাকা মনুর দিকে তাকিয়ে বলে, কাজটা কি ঠিক হচ্ছে? অন্তত পেটেরটার কথা ভাব। আমি কোনো স্বার্থপরের সাথে ঘর করতে চাই না। উনি থাকুক ওনার রুহানিকে নিয়ে। তাছাড়া উনি পেটেরটাকে চায় না, একবার বলে তো দেখা উচিত ছিল। সুমি, তুই সবটাই জানিস, দয়া করে এইসব ব্যাপারে আমাকে আর কিছু বলিস না। মনু উঠে নিজের ঘরে চলে যায়। সুমি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাতের গভীরে ঠিকইতে কান্নার আওয়াজ সে পায়। মনু ফজরের নামাজ পড়ে। জানালার সামনে দাঁড়িয়ে আছে, সাদা কামিজ পরনে, মাথা লম্বা করে ঘোমটা টানা, সারা শরীর ঢেকে রেখেছে ওড়নাটা। 5 মাসের পেটটা উঁচু হয়েছে খানিকটা। মৌন বাইরে বিস্তৃত মাঠের দিকে তাকিয়ে আছে, হাতে একটা তসবি। হঠাৎ পরিচিত চিরচেনা কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। নিজের কাঁধে গরম গরম অশ্রু ফোঁটা অনুভব করল মৌন। লোকটা তাকে ছাড়ছে না, এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে মনু কোথাও হারিয়ে যাবে। মনু নিশ্চল হাতে খানিকটা চেষ্টা করে লোকটাকে সরিয়ে দেওয়ার, তবে সে পারে না। সামনে তাকিয়েই বলে, কেন এসেছেন? লোকটা জবাব দেয় না। মনুকে সামনে ফিরিয়ে মেঝেতে বসে পড়ে সে। তার হলদে পরিটা মোটা হয়েছে অনেকটা, গাল দুটো ফুলেছে, কি স্নিগ্ধ সুন্দর লাগছে। তবে কিসের যেন বিষণ্ণতা। ওড়নাটা সরিয়ে মনুর উঁচু হয়ে যাওয়া পেটে চুমু খায় নিবৃত। একটা, দুইটা, তিনটা, অসংখ্য। মনু এক দৃষ্টিতে চেয়ে আছে কেবল। শরীরটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, গাল ভর্তি দাড়ি। এ কোন নিবৃত? মস্তিষ্ক বলছে সরিয়ে দে, আর মন বলছে থাক না। নিবৃত আলতো করে কোমরটা জড়িয়ে ধরে কান পাতে পেটে। কি শুনেছে কে জানে, বিড়বিড় করে বলে, বাবা পচা, তাই না পুচকো? বাবুটাকে কত কষ্ট দেয়। নিবৃত আবার ঠোঁট ছোঁয় মনুর পেটে। মনু অনেকক্ষণ সহ্য করেছে এসব আহ্লাদ। এবার নিবৃতকে ছাড়িয়ে পাশে দাঁড়ায় মনু, শক্ত কণ্ঠে বলে, একদম আহ্লাদ করতে আসবেন না নিবৃত, আমার বিরক্ত লাগছে। আর কিসের বাবা? এতদিন বাবার প্রয়োজন পড়েনি, আর সামনেও পড়তে দেব না। সুমি কাজটা ঠিক করলো না। প্লিজ মনু, তোমার 2টা পায়ে ধরি বাসায় চলো। আমার বাবুটা বাবাকে চায় মনু, বাবার অধিকার দেখাবেন না একদম। সন্তান তো বাবা মায়ের ভালোবাসার ফসল হয়। আমার সন্তান তো আপনার ভুলের ফসল। মনু, আমার নাম আপনার মুখে নেবেন না। আপনার তো বাচ্চা চাই না? সেদিন তো এজন্য মারলেনও আমাকে, আজ এত দরদ উতলে উঠছে কেন? আমি ক্ষমা চাচ্ছি মনু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করা যায় না? না, যায় না। নিবৃত অসহায় চোখে তাকিয়ে থাকে, কোথাও যেতে ইচ্ছে করছে না তার। আপনি চলে যান নিবৃত, আমি আপনাকে সহ্য করতে পারছি না, প্লিজ চলে যান। নিবৃত তবুও দাঁড়িয়ে থাকে। মনু নিবৃতের বাম হাতটা ধরে টেনে নিয়ে যায় টিনসেট বিল্ডিংয়ের দরজার কাছটায়। তারপর মেন দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়ে দরজার পাশটায় বসে পড়ে। বুকটা এত জ্বলছে কেন? সুমি বাইরে থেকে সবই দেখছে, তবে সে কিছু বলবে না বলে ঠিক করে। স্বামী স্ত্রীর মনোমালিন্যে অন্যদের নাক না গলানো উত্তম। সময় পেরিয়ে যায়। নিবৃত দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে আছে উঠোনে, তার অসহায় চোখ জোড়া স্থির স্টিলের দরজার দিকে। মনও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে অনেকটা সময় পর। দুপুর বোধ হয় 1টা। মনও হকচেকে উঠে দাঁড়ায়। দরজা খুলে বের হবে তখন শুনে নিবৃত ফোনে কথা বলছে, বিচলিত তার কণ্ঠস্বর। হ্যালো আম্মু, বাবার কি হয়েছে? কি? কোন হসপিটালে নিয়েছো? আমি এখনই আসছি। নিবৃত সব ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
বাবা নামক মানুষটাকে বড্ড ভালোবাসে নিবৃত। সুমি, আমার ঢাকা যেতে হবে। কেন? বাবার বোধহয় কিছু একটা হয়েছে। সুমি, এই অবস্থায় কিভাবে যাবি? ডাক্তার না বলল বেড রেস্টে থাকতে? জার্নিটা কি ঠিক হবে? ঠিক ভুল জানি না সুমি, আমাকে নিয়ে চল। অনেকটা পথ পেরিয়ে রাত প্রায় 12টার দিকে ঢাকা পৌঁছে মৌন সুমি। একগুচ্ছ সুখ নামক বাড়িটাতে প্রায় 3 মাস পর আবার পা বাড়ায় মৌন। বাড়িতে কেবল দিলারা, জুলেখা আছে। সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে দুজনে। দিলারা বারে বারে চোখ মুছছেন। মৌনকে দেখি অবাক হন দিলারা। বাবা, কোন হসপিটালে? মৌনের ক্লান্ত বিচলিত কণ্ঠস্বর। জুলেখা বলে, আপলো হাসপাতালও নিচে বলল। সুমিকে নিয়ে মৌন ছুটে যায় অ্যাপোলো হাসপাতাল। রিসেপশনে নাম বললে তারা কেবিন দেখিয়ে দেয়। মৌন অনেকটা দৌড়ে সেদিক পানে যাচ্ছে, পিছনে সুমি। বাবা! হঠাৎ মৌনর কণ্ঠ শুনে মীরা দরজার দিকে তাকান। সাদা বেডে নাজমুল শুয়ে ঘুমিয়ে আছেন। মৌন মীরার দিকে এগিয়ে আসে। মীরা হঠাৎ চিৎকার করেন। মৌন নিচে তাকিয়ে দেখে তার নিচটা রক্তে ভরে যাচ্ছে। লাল রক্তের বন্যা বইছে যেন। সাদা রঙা সালোয়ার কামিজ লাল বর্ণে রঙিন হয়ে যাচ্ছে। নিবৃত বাইরে ওষুধ আনতে গিয়েছিল। ফিরে এসে মৌনকে দেখে মৌন বলে চিৎকার করে কোলে তুলে নেয় সে। জ্ঞান হারায় মৌন। মৌনকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল নিবৃত। পাগলের মতো চিৎকার করছে সে। মৌনের রক্তে লেপ্টে যাচ্ছে তার শরীর। 2জন নার্স আর একজন ডাক্তার এগিয়ে গেলেন। ওটিতে নেওয়া হলো মৌনকে। নিবৃত বাইরে পায়চারি করছে। মীরা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। হচ্ছে কি এসব? প্রথমে নাজমুল সাহেব প্যানিক অ্যাটাক করলেন, এখন আবার মৌন। মীরা এগিয়ে গেলেন নিবৃতের দিকে। নিবৃত উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। মীরা জড়িয়ে ধরলেন নিবৃতকে। নিবৃত কাঁদছে, চিৎকার করে কাঁদছে। ভেজা গলা নিবৃত বলল, আম্মু, আমার মৌন, আমার বাচ্চা, ওদের কিছু হলে আমি যে মরে যাব আম্মু। এসব বলে না বাবুই, আল্লাহর কাছে চেয়ে দেখো, আল্লাহ নিরাশ করবেন না। ডাক্তার বেরিয়ে এসেছেন। নিবৃতকে ইশারা করলেন তার কেবিনে যেতে। নিবৃত দৌড়ে গেল। ডাক্তার এমজাদ চেয়ারে বসলেন। নিবৃতকে বসতে ইশারা করলেন তিনি। নিবৃত চেয়ারে বসল। আমার স্ত্রী কেমন আছে ডক্টর? আমার সন্তান? উৎকণ্ঠিত স্বর নিবৃত্তের। যেন শ্বাস নিতে পারছে না সে। দুজনেই ভালো আছে। নিবৃত্তের চোখে মুখে ক্ষীণ হাসি রেখা দেখা গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল সে। আপনার স্ত্রী অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং অতিরিক্ত চাপ ও পেটে আঘাতের ফলে রক্তপাত হয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা না হলে আরও বড় কিছু ঘটতে পারত। নিবৃত্তের কর্ণকুহরে কিছুই যাচ্ছে না। সে ছটফট করছে কখন মৌনের কাছে যাবে। ডাক্তার এমজাদ আগে থেকে নিবৃতকে চেনেন। তিনি গলার স্বরটা একটু গম্ভীর করে বললেন, মিস্টার নিবৃত, জি। অনেক সময় আঘাত বা পানি বেশি থাকার কারণে প্লাসেন্টা বা গর্ভফুল সময়ের আগে জরায়ু থেকে সরে আসে। এটা বেশ ঝুঁকিপূর্ণ বিষয়, যাকে বলে প্লাসেন্টাল অ্যাব্রাপশন, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি বিষয় বটে। এই সময় এসব রোগীকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি রোগী হিসেবে শনাক্ত করে চিকিৎসা করি। হাই রিস্ক মানে আমার স্ত্রীর কিছু হবে না তো ডক্টর? দেখুন, সেটা তো আর আমি বলতে পারবো না। নিবৃত দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে চিৎকার করে বলে, বলতে পারবেন না মানে কি? তাহলে আপনি ডক্টর হয়েছেন কেন? ডাক্তার এমজাদ মোটেও রাগ করলেন না, কারণ তার কেরিয়ারে এমন অনেক পাগলাটে স্বামী, পরিবারের সদস্য তিনি দেখেছেন। একদিন তো একজন তার কলার পর্যন্ত ধরেছিল। এমজাদ মৃদু সুরে বললেন, মাথা ঠান্ডা করে বসুন মিস্টার নিবৃত। আমার স্ত্রী বাচ্চা বিপদের মুখে, আর আপনি আমাকে মাথা ঠান্ডা করতে বলছেন ডক্টর? দেখুন মিস্টার নিবৃত, আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারেননি বোধহয়। জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে। আমরা কেবল চেষ্টা করতে পারি। হঠাৎ নিবৃত ধপাস করে বসে পড়ে চেয়ারে। 2 হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয় সে। এতদিন পর পেয়েও কি সে আবার হারিয়ে ফেলবে? ডাক্তার এমজাদের বড়ই মায়া হচ্ছে। তিনি নরম সুরে বললেন, এভাবে ভেঙে পড়বেন না নিবৃত, আপনাকে শক্ত থাকতে হবে। নিবৃত নিজের চেক শার্টে চোখ মুছল। ভাঙা গলা জিজ্ঞেস করল, কোনো উপায় কি আছে ডক্টর? আপনার বাচ্চা সবে 5.5 মাস। 6 মাস হলেও সিজার করা যেত। এখন রক্তপাত অনেকটাই বন্ধ হয়েছে। আপনাদের ভাগ্য ভালো যে প্লাসেন্টাল অ্যাব্রাপশন খুবই অল্প পরিমাণে হয়েছে, তাই বাচ্চাকে মাতৃগর্ভে আরও কিছুদিন রাখা যাবে। আমার এখন কি করতে হবে ডক্টর? আপনাকে আপনার স্ত্রীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ভারী কাজ করা যাবে না একদমই। দুশ্চিন্তামুক্ত ও সদা হাসি খুশি থাকতে হবে। আই রিপিট, কোনো ক্রমেই রোগীকে মানসিক চাপ দেওয়া যাবে না। তলপেটে আঘাত, চাপ লাগা বা এমন কোনো কাজ করা যাবে না। দূরবর্তী স্থানে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না। সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়। নিয়মিত চেক আপ করাতে হবে। কি মেনে চলতে পারবেন তো মিস্টার নিবৃত? ইয়েস ডক্টর। গুড। আসলে সৃষ্টিকর্তা আপনার সহায়তায় আপনার স্ত্রী থাইরয়েড, ডায়াবেটিস
ইনফেকশনজনিত কোনো সমস্যা নেই। থাকলে সমস্যা হতো। আমি ওকে কবে বাসায় নিয়ে যেতে পারবো? কালকে নিয়ে যেতে পারবেন, তবে কথাগুলো মাথায় রাখবেন। আর খাবারের ব্যাপারে একটু সতর্কিত হতে হবে। উনি একদমই খাওয়া দাওয়া করেন না। শরীরে পানি জমার দরুন শরীর ফোলা দেখা যায়, তবে ওনার শরীরে পুষ্টির অভাব রয়েছে। সেই সাথে প্রেসক্রাইব করা মেডিসিনগুলো নিয়মিত খাওয়াবেন। আমি বারবার বলছি নিবৃত, কোনো ক্রমেই ওনাকে মানসিক চাপ দেওয়া যাবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ডক্টর। আপনার স্ত্রীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সকালে জ্ঞান ফিরবে। কেবিনে শিফট করে দিবে কিছুক্ষণ পর। আচ্ছা ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার কর্তব্য মিস্টার নিবৃত। ডক্টর এমজাদ, আই এম সরি। আসলে ইটস ওকে মিস্টার নিবৃত, আমি কিছু মনে করিনি। এসবের আমার পূর্ব অভিজ্ঞতা আছে। মুচকি হাসলেন ডাক্তার আমজাদ। নিবৃত লজ্জা পেয়ে মাথা নিচু করল। সে আসলেই লজ্জিত। মীরা চিন্তিত ভঙ্গিতে বসেছিলেন বাইরে। নিবৃতকে বের হতে দেখে নিবৃতের কাছে এগিয়ে গেলেন তিনি। বিচলিত স্বরে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলল বাবুই? দুজনে ঠিক আছে আম্মু, আলহামদুলিল্লাহ। নিবৃত হঠাৎ করে মাকে জড়িয়ে ধরল। মীরা ছেলের মাথায় হাত বুলালেন। নিবৃত কাঁদছে, কাঁদুক। কিছু কিছু সময় মানুষকে কাঁদতে দিতে হয়, তাতে তার মন হালকা হয়। সকালের স্নিগ্ধ হাওয়া বইছে বারান্দায়। ফিনাইল আর স্যাভলনের ভ্যাপসা একটা গন্ধ। রোগীদের আত্মীয় স্বজনরা বাইরে চেয়ারে বসে ঝিমুচ্ছেন। হয়তো তারা এখানে রাত কাটিয়েছেন। অ্যাপোলো হাসপাতালে বিশাল বড় হলরুম। সেখানে সারি সারি নীল হলুদ চেয়ার রাখা। অনেক গোছানো পরিবেশ। সরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ ভিন্ন, যদিও সবই টাকার খেলা। মনও বেডে শুয়ে আছে। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগেই। প্রথমেই হাতটা চলে গিয়েছিল পেটে, তবে পেটটা উঁচুই আছে। হাঁপ ছেড়ে বাঁচল মনও। বাচ্চাটাই যে তার একমাত্র সম্বল। মনও পাশে তাকিয়ে দেখে নিবৃত মেঝেতে বসে তার বেডে মাথা দিয়ে ঘুমোচ্ছে। মনও তাকিয়ে রইল একটানা। এই নিষ্পাপ মুখটাকে হয়তো সে অনেক অনেক ভালোবাসে, সারা জীবন বেসে যাবে। হঠাৎ করে চোখ খুলে ফেলল নিবৃত। মনের দিকে তাকিয়ে দুভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কি প্রাণ পাখি, লুকিয়ে লুকিয়ে রাজপুত্রকে দেখা হচ্ছে বুঝি? মনও ভেঙচি কেটে অপর দিকে মুখ ঘোরালো। নিবৃতের সাথে কথা বলতে সে আগ্রহী নয়। মীরা হাসি মুখে কেবিনে ঢুকলেন। মৌনর মাথার কাছটায় বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কি মা, এত রাগ আপনার? গর্দভটার সাথে রাগ করে বাবা মাকে ফেলে চলে গেলেন? আসলে মা, বুঝেছি। আমি আর বলতে হবে না। আর কোনো দিন এভাবে আমাদের রেখে যাবে না মা? মা বাবা কেমন আছেন? অনেকটা ভালো। রাতের শার্টটা পরিবর্তন করে একটা টি শার্ট পরেছে নিবৃত। নার্স স্যালাইন খুলে বলেছেন সকালে ঘুম ভাঙলে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে। মীরা মনুকে ধরে বাথরুমে নিয়ে গিয়েছেন। মনু ফ্রেশ হয়ে বেরিয়ে আবার বেডে শুয়ে পড়েছে। তলপেটে চিনচিন একটা ব্যথা হয়, যার দরুন হাঁটা খুবই কষ্ট। হাত নাড়াচাড়াও করা যায় না। নিবৃতকে ঢুকতে দেখে মীরা বেরিয়ে গেলেন। নিবৃত মুচকি হেসে বেডের পাশে চেয়ারটায় বসল। হাতে গরম স্যুপের বাটি। মন অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, যদিও তার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। যান, একটু খেয়ে নাও। মন অন্যদিকে ফিরেই বলল, একদম এসব উদ্ভট নামে আমাকে ডাকবেন না। তাহলে কি ডাকি? আচ্ছা, আমার ময়না পাখি, আমার বাবুর আম্মু, স্যুপটা খেয়ে নাও। মৌন কপাল কুঁচকে নিবৃতের দিকে তাকালো। নিবৃত হাসছে। মৌনর কপাল আরও কুঁচকে গেল। বুড়া ধামড়া ছেলের আবার ঢং। মনও আর কিছু বলেনি, খেয়ে নিয়েছে নিবৃতের হাতেই। সেই কখন থেকে নিবৃত একা একাই বকবক করে চলেছে, আর মনও অন্যদিকে তাকিয়ে আছে। মনের মতে নিবৃত অতিশয় বাচাল হয়ে গিয়েছে। সুমি মনুর সাথে দেখা করে বাড়ি ফিরে গিয়েছে। সুমি নামক মেয়েটার কাছে মনু অনেক কৃতজ্ঞ। মনু একগুচ্ছ সুখ নামক বাড়িতে আবার এলো। ভাগ্যের জুড়ে একদিন বউ হয়ে এসেছিল, তবে আজ স্বামী হৃদয়ের প্রেয়সী হয়ে এসেছে। নাজমুল অসুস্থ, মীরা ও চিন্তায় বিভিন্ন রোগের বাসা বাঁধিয়েছেন শরীরে। মনু মীরার অসহায় চেহারা দেখিয়ে আর মানা করতে পারেনি। যদিও নিবৃতের সাথে কথা বলবে না বলে ঠিক করেছে সে। এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে। মেয়েটিকে নিয়ে মনু বারান্দায় একটা চেয়ারে বসে গোলাপের বাগান থেকে সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেন। আপা! হঠাৎ করে রথির ডাকে পেছনে ফিরে মনু। রথি মর্জিনা দাঁড়িয়ে আছেন। রথি কেঁদে জড়িয়ে ধরল মনুকে। মনু স্থির হয়ে বসে রইল কেবল। রথি মনুকে ছেড়ে মনুর পায়ে ধরল। ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও আপা, আমার অনেক বড় ভুল হয়েছে। আপা গো, আমি দোষী। তুমি আমারে মারো কাটো, তবুও রাগ করে থাইকো না। মৌন রথিকে টেনে তুলে পাশে দাঁড় করিয়ে বলে, আমি এতটা স্বার্থপর নই রথি। আগে বলেছি, এখনও বলছি, তোদের আমি ভালোবাসি, তাই হয়তো কখনো রাগ করে থাকতে পারবো না। তবে কি জানিস রথি, বুকটা না একটা ক্ষত হয়েছে, যা হয়তো কোনোদিন মুছতে পারবো না। আপা, আল্লাহর দোহাই লাগে আপা, এমন বইল না। এমন না রে রথি, বিপদের সময় প্রিয়জনের খারাপ ব্যবহার বুকে ভীষণ লাগে।
তুই কাঁদিস না, আমি তো তোর উপর রাগ করিনি বোকা মেয়ে। মর্জিনা এগিয়ে এলেন মনুর দিকে, নরম গলায় ডাকলেন, আম্মা, আমারে মাফ করে দিও। ছি মা, এসব বইল না, আমি কার উপরেই রেগে নেই। মনও বেশি হাঁটতে পারে না। নিচতলায় একটা ঘরেই নিবৃত কিছুদিন থাকবে বলে মনস্থির করেছে। মনও আস্তে আস্তে সোফার ঘরে এসে দাঁড়ালো। সোফায় রিপ্ত বসে। মনুকে দেখে থমকে গেল সে। পর স্ত্রী দেখে তাকানো হারাম জেনেও বেহায়া চোখ বারবার আটকে যায় তার মাঝে। মীরা মনুকে ধরে সোফায় বসালেন। মর্জিনাও এসে বসেছেন পাশে। রথি দাঁড়িয়ে আছে। রিপ্ত মাথা নিচু করে বসে আছে। মনু ডাকলো, রিপু ভাই। রিপ্ত মাথা তুলে তাকালো। মনু হেসে বলল, কেমন আছো রিপু ভাই? রিপ্ত জবাব না দিয়ে আবার মাথা নিচু করল। আসলেই তো সে কেমন আছে। মীরা রান্নাঘরের দিকে গেলেন। মনু আস্তে করে বলল, রাগলে তোমার মাথা ঠিক থাকে না আমি জানি রিপু ভাই। এবারের মতো ওকে মাফ করে দাও। ছোট মানুষ বোঝেনি। তোমাকে ভীষণ ভালোবাসে রিপু ভাই, এতটা ছোটও না। আমি ভালো আছি তো, আমার কিছু হয়নি। তুমি ওকে ক্ষমা করে দাও রিপু ভাই, নয়তো পুচকো রাগ করবে কিন্তু। বলে খিলখিল করে হেসে ওঠে মনু। রিপ্ত তাকিয়ে থাকে। কি অপূর্ব সে হাসি। রথিকে হয়তো সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। সংসার করে যাবে সারা জীবন। একসময় হয়তো হৃদয়ের কোণে রথিও জায়গা করে নিবে। মনুর 7 মাস চলছে। শরীরটা বড়ই দুর্বল তার। নিবৃত অযথায় পাগলামি করে। অফিস থেকে ছুটি নিয়েছে। সারাটা সময় মনুর সাথে আঠার মতো লেগে থাকে। মনু এত কথা শোনায় তবুও কিছু মনে করে না নিবৃত। হাসি মুখে সব শুয়ে যায়। এই তো সেদিন। বাবুরাম্মু, ও বাবুরাম্মু, একদম এসব আহ্লাদ করবেন না নিবৃত, আমার এসব পছন্দ না। আচ্ছা তুমি আমাকে এটা বলো, একটা বাচ্চার পরিবারে সবচেয়ে আপন কে থাকে? তার বাবা মা। তুমি মানো এটা? কেন মানব না? কেন? তাহলে এটাও মানো বাবুর উপর বাবা মা দুজনেরই অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে আমার বাবুর উপরও আমার আছে? হ্যাঁ। এই না না, হুম, এখন তো না করলে হবে না জান। একবার বলে ফেলেছ। দেখি হাতটা সরাও, আমার বেবি আমার সাথে কথা বলবে। বলে মনুর পেটে কান পাতল নিবৃত। মনু শুধু অবাক হচ্ছে। এই লোক তো মহাচালাক। এই সরেন তো আপনি, খালি ছোঁয়ার ধান্দা, সরেন। নিবৃত সরে না। ভালোবাসার পরশে ভরিয়ে দেয় মনুকে। সন্ধ্যায় একটু শুয়েছিল মনু। হঠাৎ পায়ে চিনচিন ব্যথায় ঘুম ভেঙে যায় তার। পায়ে পানি নামার দরুন পা ভারী হয়ে গিয়েছে তার। মনে হচ্ছে দুপায়ে কেউ লোহার বস্তু রেখেছে। এপাশ ওপাশ করছে মনু। পেটটা অনেক উঁচু হয়েছে আগের তুলনায়। পুচকোটা তো মনে হয় ফুটবল খেলে ভিতরে। এত দুরন্ত। অবশ্য যার বাবা এত দুষ্ট তার সন্তান তো এমন হবেই। মীরার মুখে নিবৃত্তির ছেলেবেলা সব শুনেছে মনু। এত কষ্টের মাঝেও হাসি পায় মনের। নিবৃত পাশে শুয়ে আছে। মনু তাকিয়ে থাকে সেদিকে। তবে পায়ের ব্যথা আরও বাড়ায়, চিৎকার করে ওঠে সে। নিবৃত হকচকিয়ে উঠে বসে। কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? পেটে ব্যথা হচ্ছে? বাবু লাথি দিয়েছে? এই বলো, আরে বলো না মেয়ে। মনু বিছানায় হেলান দিয়ে উঠে বসে কটমট করে তাকায় নিবৃতের পানে। দাঁত কিরমিরিয়ে বলে, আমাকে বলতে দিবেন? সরি সরি জান, কোথায় ব্যথা হচ্ছে? পায়ে? নিবৃত পায়ের দিকে হাত বাড়ায়। মনু পা গুটিয়ে নিতে চাইলেও পারে না। এ কি করছেন আপনি? ইস, কথা বলো না। নিবৃত আস্তে আস্তে মনুর পা টিপে দিচ্ছি। মনু অবাক হয়ে দেখছে কেবল। এই নিবৃত বড়ই অচেনা। একসময় ঘুমিয়ে পড়ে মনু। দিন এভাবে কাটছে। আর কিছুদিন পরে মনের ডেলিভারি ডেট। মনু হাই রিস্ক পেশেন্ট, তাই তার প্রতি ডাক্তার একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই সাথে নিবৃত্তের পাগলামিতে মনু অনেকটা সুস্থ। রাত প্রায় 2:25। মনু উঠে বসে আছে। তার প্রচুর ক্ষুধা লেগেছে। নিবৃত কিছুক্ষণ আগে মাত্র ঘুমিয়েছিল। তবে নিবৃতকে এতটা শান্তিতে ঘুমাতে দেখে গা জ্বলছে মনুর। একে এত শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না। প্রচুর জ্বালিয়েছে তাকে। এবার নিজে জ্বলুক। মনু আস্তে করে পেটে হাত রাখে ফিসফিসিয়ে বলে, তোমার বাবাকে এত শান্তিতে ঘুমাতে দিতে পারি আমরা? একদম না, একদম না। মনু নিবৃতকে ডাকে, এই যে শুনছেন? এই। নিবৃত হকচকিয়ে উঠে বসে। কিছু বলবে তার আগেই মনু বলে, আপনার বাবু নাকি পিৎজা আর কেক খাবে, যান নিয়ে আসেন। নিবৃত অসহায় ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো। এত রাতে পিৎজা বেচারা কোথায় পাবে? নিবৃত অসহায় গলায় মনের পেটের দিকে তাকিয়ে বলে, বাপ, সকালে পিৎজা খাওয়াই, এখন শুধু কেক খাও। না, আপনার বাপ আপনার কথা মানেনি, সে এই মুহূর্তে পিৎজা খাবে। নিবৃত বেশ বুঝতে পারছে বাবু না, বাবু রাম্মু খেতে চায়। তাই আস্তে করে মনুর হাতটা ধরে বলল, যান, সকালে 1 বস্তা পিৎজা এনে দিব। এখন শুধু ফ্রিজে কেক আছে, এনে দেই। মনু এক ঝটকায় হাতটা সরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, খাবো না কেক। সারাদিন আমার বাবু আমার বাচ্চা করেন, অথচ কাজের বেলায় নেই। আপনি ঘুমান তো নিবৃত, আপনি শান্তি মতো ঘুমান, যত সব।
নিবৃতকে বড্ড অসহায় দেখালো। বেচারা কি করবে এখন? ফ্রিজ থেকে 2 পিস কেক মনুকে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিবৃত। মনু মিটমিটিয়ে হাসছে। বেশ হয়েছে। আহারে বেচারা। মনু পিৎজা খাচ্ছে আর আরও চোখে নিবৃতকে দেখছে। নিবৃত সারা ঢাকা ঘুরে ডাবল টাকা দিয়ে পিৎজা নিয়ে এসেছে। পিৎজা খেতে খেতে একসময় মনু অনুধাবন করলো সে সুখী, অনেক সুখী। অ্যাপোলো হাসপাতালের করিডোরের সামনে পায়চারি করছে নিবৃত। মনুকে ওটিতে নেওয়া হয়েছে। ডাক্তার এমজাদ অপারেশন করছেন। কিছুক্ষণ আগে বলা হলো সি সেকশন করা লাগবে। নিবৃতে সাদা শার্ট ঘামে ভেজা, কপালের 2 পাশে ঘামের সূক্ষ্ম চিহ্ন, চুলগুলো এলোমেলো, উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে সে। মীরা, নাজমুল চেয়ারে বসে আছেন, তারাও চিন্তায় মগ্ন। মনুর 8 মাস চলছিল। হঠাৎ করেই সকালে মনু পেটে ধরে চিৎকার করছিল। নিবৃত তখন বাথরুমে। চিৎকার শুনে বাইরে বের হতেই দেখে মনু বিছানায় কাতরাচ্ছে। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজে সম্বিত ফিরে নিবৃতের। একটা বাচ্চার কান্নার আওয়াজ! থমকে যায় নিবৃত। নার্স কোলে করে সাদা তোয়ালে পেঁচিয়ে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা নিয়ে আসেন। নিবৃত অবাক হয়ে দেখছে। বাবা হওয়ার অনুভূতি এত মধুর! নিজেকে এতটা পূর্ণ লাগছে কেন? কেন মনে হচ্ছে পৃথিবীর সর্বসুখ এটা? নার্স এসে জিজ্ঞেস করলেন, বাচ্চার বাবা কোথায়? মিষ্টি খাওয়াতে হবে, ছেলে হয়েছে। নাজমুল সাহেব এগিয়ে আসেন। নিবৃত তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। কি করতে হবে, বলতে হবে সে বুঝতে পারছে না। নাজমুল সাহেব নিবৃতের কাঁধে হাত রাখলেন। নিবৃত ছলছল চোখে তাকালো নাজমুল সাহেবের মুখপানে। নাজমুল সাহেব হাসি মুখে ইশারা করলেন ছেলেকে কোলে নিতে। নার্সের হাত থেকে কাঁপা কাঁপা হাতে নিবৃত কোলে নিল তার ছেলেকে। এত নরম তুলতুলে, লাল ফর্সা হয়েছে। অদ্ভুতভাবে বাবার কোলে চড়ে ছেলে ঠোঁট প্রসারিত করল। কোথায় তার কান্না? নিবৃত উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, আমার স্ত্রী কেমন আছে? উনি ভালো আছেন। একটু পর ওয়ার্ডে শিফট করা হবে। মীরাও নাতিকে কোলে নিলেন। নাকটা যেন পুরো নিবৃতের। মুচকি হাসলেন তিনি। এই তো সেদিন রহমান বাড়ির বউ হয়ে এসেছিলেন। কত ঝড়, কত কষ্ট, কত স্মৃতি। কোথায় গেল সেই সময়? আজ তিনি দাদি হয়ে গেলেন। তার ছোট্ট নিবৃত আম্মু আম্মু করে তার আঁচল ধরে ঘুরে বেড়াতো। আজ সে বাবা হয়েছে, তাকেও এই পুস্কোটা বাবা ডাকবে? ছেলেকে বুকে নিয়ে মনু সকল ক্লান্তি, কষ্ট, দুঃখ ভুলে গেল। এতটা মায়াময় মা হওয়ার সুখ! নিবৃত মনুর কপালে চুমু এঁকে দেয়। নরম ভেজা গলায় ছেলের পানে চেয়ে বলে, আমাকে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ প্রেয়সী। মনু মীরার সাথে রান্নাঘরে কাজ করছে। কিছুদিন আগে মাত্র 3য় বর্ষের পরীক্ষা শেষ হলো। মাঝে গ্যাপ পড়ায় লস গিয়েছিল মনুর। এখন অনেকটা সময় হাতে পেয়েছে মনু। তাই তো শাশুড়ির কাছ থেকে নতুন নতুন খাবার বানানো শিখছে সে। নিয়ান আর মিটিকে নিয়ে বাগানে ঘোরাঘুরি করছে নিবৃত। মনু বুঝে পায় না মিটির সাথে এত মিল হলো কি করে নিবৃতের। এই মিটি আর তার ছেলে দুইটা নিবৃত বলতে পাগল। বেচারির মাঝে মাঝে হিংসে হয়। নিহানের এখন 2 বছর বয়স। এত দুরন্ত ছেলে। মীরা যেন ছোট নিবৃতকে পেয়েছেন। নাজমুল সাহেবের অনেক ভালো হয়েছে। তিনি একজন দাবা খেলার সাথী পেয়েছেন, যদিও তার সাথী খেলার খও বুঝে কিনা সন্দেহ। নিহান তার বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিহানের দেখা দেখি মিটিও তাকিয়ে আছে। সে নিহানকে অনুকরণ করতে পছন্দ করে। নিবৃত রুহানির কবরের সামনে দাঁড়িয়ে বলছি, আমি সুখে আছি রুহানি, তোমার নিবৃত সুখে আছি। বুকের বাঁ পাশটা জায়গা দিয়েছি তাকে। সে আমাকে পরিপূর্ণ করেছে রুহানি। হঠাৎ কে যেন ফিসফিসিয়ে বলল, সুখী হও বাবুই পাখি। নিবৃত আশেপাশে তাকালো। না, কেউ নেই। কি অদ্ভুত! ছোটবেলা প্রেয়সীর গলা যেন শুনতে পেল নিবৃত। সেই কণ্ঠ, বাপ্পা কাত্তাতে কতবত। মিটিও নিহানে দেখা দেখি বলল, বাকবাকুম বাকবাকুম। অর্থাৎ তারও একই প্রশ্ন। নিবৃত নিহানকে কোলে তুলে নিয়ে টুপ করে একটা চুমু খেলো গালে। মিটিও কাঁধে বসে পা দিয়ে চাপ দিচ্ছে। অর্থাৎ তারও একটা চাই। নিবৃত তাকেও একটা চুমু দিল, একেবারে চেপে ধরে টুপ করে। হেসে নিবৃত বলল, কী রে মিটি, তুই তো তোর বুবুর মতোই হিংসুটে। মিটি কী বুঝলো কে জানে, চুপচাপ নিবৃতের কাঁধে বসে রইল। সকালে ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। নাজমুল সাহেব, মীরা, নিহান, মনু আর নিবৃত। মীরা টেবিলে সকলের মুখপানে তাকিয়ে আছেন। আজ শাশুড়ির অনুপস্থিতিটা কষ্ট দিচ্ছে তাকে। দিলারা নামক মানুষটার অনুপস্থিতি বড্ড দুঃখ দিচ্ছে হৃদয়ে। মিতু 6 মাসের প্রেগনেন্ট, স্বামীকে নিয়ে ভালো আছে বিদেশে। মীরা যাবেন কিছুদিন পর। এক সময় কত মানুষ ছিল সংসারে। দীর্ঘ শ্বাস ছাড়েন মীরা। তবে নাতিকে পেয়ে দুঃখ অনেকটা লাঘব হয়েছে। মনু নিহানকে খাবার খাইয়ে দিচ্ছিল। বাপ একটু খা। নিহান খাচ্ছেই না, মিটির সাথে দুষ্টুমি করছে। হাত নাড়িয়ে নাড়িয়ে বলছি, মাম্মা নিহান খাবে না। খাবে না? মীরা মনুর অসহায় মুখটা দেখে কোলে তুলে নেন নিহানকে। গল্প বলে বলে খাবার খাইয়ে দেন। মীরার অবাক লাগে, এই পুতুলটা নাকি তার ছোট নিবৃত্ত পুতুলের।
পায়ে বারে বারে খোঁচা দিচ্ছে নিবৃত। শ্বশুর শাশুড়ির সামনে মনু কিছু বলতেও পারছে না। চোখ রাঙালো মনু। নিবৃত নিচে তাকিয়ে মিটমিট করে হাসছে। এত সুন্দর করে খাবার খাচ্ছে যেন সে অনেক নিষ্পাপ। আম্মু, চিৎকার করে দাঁড়িয়ে গেল নিবৃত। মনু তার পায়ে নখ বিধিয়ে দিয়ে মজা করে রুটি খাচ্ছে। কি হলো বাবুই? নিহীন মীরার দেখা দেখি বলল, কি হতো বাবুই? সেই দেখা দেখি মিটিও কোত্থেকে উড়ে এসে বলল, বাকবাকুম বাকবাকুম। নিবৃত সবার পানে অসহায় দৃষ্টিতে তাকালো। মনও হাসছে। বেশ হয়েছে। আরে কি হলো বাবুই? আতে কি হতো বাবুই? বাকবাকুম বাকবাকুম। নিবৃত অসহায় কণ্ঠে বলল, কিছু না। মনে একটু আগে মাত্র কথা বলল রথির সাথে। রথি 3 মাসে প্রেগনেন্ট। রিপ্তে বেশ খেয়াল রাখে তার। মনও বোনের জন্য এবং তার রিপু ভাইয়ের জন্য অনেক খুশি। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আলোর ছড়াছড়ি চারপাশে। স্নিগ্ধ আলোর আবেশে গা ভাসাতে ইচ্ছে হয় যেন। নিহানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে নিবৃত। বাবার কোলে না চড়ে ঘুমায় না নিহান। নিবৃত ছেলেকে কাঁধে নিয়ে পায়চারি করছে, গল্প শোনাচ্ছে। মনও একটানা নিহানের বাবা নামক মানুষটার দিকে তাকিয়ে রইল। বাবা হিসেবে নিবৃত অনেক ভালো। মনও বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার নীল রঙা ওড়নাটা বাতাসে উড়ছে। দৃষ্টি দূরে। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরল প্রিয় মানুষটা, তার রাজপুত্র। মনও আবেশে চোখ বুজে জিজ্ঞেস করল, নিহান ঘুমিয়েছে? নিবৃত মনের খোলা চুলে মুখ ডুবিয়ে বলল, হঠাৎ করে মনুকে কোলে তুলে নিল নিবৃত। মনু ফিসফিসিয়ে বলল, আরে কি করছেন? নিবৃত কোনো জবাব না দিয়ে বাইরে নিয়ে এলো তাকে। বাড়ির সামনে চলে এলো নিবৃত। গোলাপ বাগানের বিপরীত পাশে বাড়ির বাম দিকে ছোট্ট একটা মাঠের মতো জায়গা, সবুজ ঘাসে আবৃত। মনুকে নিয়ে সেই ঘাসের উপর শুয়ে পড়ল নিবৃত। মনুকে নিজের পাশে শোয়ালো সে। নিবৃতের বাম হাতের উপর মনু শুয়ে। কি পাগলামি করছেন? ইস, অনুভব করো। মাথার উপর সুবিশাল আকাশ, হাজারো তারার মেলা। চাঁদের আলো চিকচিক করছে সবুজ ঘাসগুলো। মনোনিবৃতের বুকের বা পাশটা মাথা রেখে অনুভব করলো এই অনুভূতি অদ্ভুত। এর কোনো নাম নেই, ভাষা নেই। কেবল মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনু। নিবৃত মনুর কপালে ঠোঁট ছোঁয়ালো, কানে কানে বলল, আমার ঘুটঘুটে তিমিরের ন্যায় হৃদয়ে এক ফোঁটা ময়ূক হয়ে আসলে তুমি। পাথরের ন্যায় মনটাকে গলিয়ে করলে ভালোবাসার মরুভূমি। ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি রাজপুত্র, বলে নিবৃতের বুকের বাঁ পাশটায় ভালোবাসার পরশ এঁকে দিল মনু।